রাজনীতির বাইরে আজকে একটু খেলাধুলা মানে ক্রিকেট নিয়ে কথা বলবো। ঠিক ক্রিকেট নিয়েও বলবো না, মানে ক্রিকেট নিয়ে যে রাজনীতি অথবা ক্রিকেটকে যে রাজনীতির অংশ বানিয়ে ফেলা, এই যে মানসিকতা, এটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা সবাই জানেন এর মধ্যে মোটামুটি সব জায়গায় চাউর হয়ে গিয়েছে যে আসন্ন আইপিএলে, যেটা মার্চ মাসে শুরু হওয়ার কথা ছিল আগামী মার্চে, সেই আইপিএলে বাংলাদেশের একজন প্লেয়ারকে নির্বাচিত করা হয়েছিল। ওদের ওখানে নিলাম হয়, কোন প্লেয়ার কত ভালো না ভালো, তার বৈশিষ্ট্য, তার পারফরমেন্স, এগুলোর উপর ডিপেন্ড করে নিলাম ডাকা হয় এবং যার দাম যত উঠে সেভাবে সে কোনো না কোনো টিমের সঙ্গে যুক্ত হয়। বাংলাদেশের একজন মাত্র প্লেয়ার সেই নিলামে তার নাম উঠেছিল এবং ওনাকে কোনো একটা টিম মানে কলকাতা নাইট রাইডার্স, তারা ওই টিমের সদস্য হিসাবে আমাদের মুস্তাফিজুর রহমানকে তারা নির্বাচিত করেছিলেন, মানে তারা কিনে নিয়েছিলেন নিলামে। মুস্তাফিজুর রহমানের দাম উঠেছিল 9,20,00,000 রুপি। এটা মোটামুটি অনেক দাম, মানে মুস্তাফিজুর রহমানকে এত দামে এর আগে কেউ কখনো কেনেনি, সেই হিসাবে অনেক ভালো দাম। তো অনেকে ভাবছিল মুস্তাফিজুর রহমানকে এত দামে কিনে KKR কি মানে কলকাতা নাইট রাইডার্স কি করবেন না করবেন, নানা রকম হিসাব নিকাশ চলছিল। এই KKR এর মালিক কিন্তু শাহরুখ খান, আমার মানে ভারতের যিনি নায়ক, সিনেমা নায়ক শাহরুখ খান, উনি হলেন KKR এর মালিক। তো যাই হোক, মুস্তাফিজুর রহমানকে উনি কেনা হয়েছে এবং উনি খেলবেন এটি সবাই জানে। কিন্তু এর মধ্যে এই ঘটনাগুলো আমরা যদি একটু ঘটনাক্রমের সঙ্গে একটু আলোচনা করি, চোখ বুলাই, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে নিলামটা, এটা হয়েছিল গত বছরের 16 ডিসেম্বর দুবাই, এবং ওরা তো চেয়েছে, কিন্তু আমরা কি তাদেরকে দেবো? মানে আমাদের যারা জাতীয় দলের প্লেয়ার, তাদের খেলতে হলে আমাদের যে ক্রিকেট বোর্ড আছে তাদের একটা অনাপত্তি পত্র লাগে। সেই অনাপত্তি পত্র ভারতের ক্রিকেট বোর্ড তারা বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে চিঠি রেখেছে যে আমরা মুস্তাফিজুর রহমানকে নিয়ে আমাদের এই আইপিএলে খেলাতে চাই, আপনি কি অনুমতি দিবেন? এটা তার চিঠিটা চাওয়ার পরে 18 তারিখে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলেছে হ্যাঁ, আমরা ওকে একটা শর্ত সাপেক্ষে খেলতে দেবো। সেই শর্তটাকে মাঝখানে 1 সপ্তাহের জন্য এপ্রিল মাসের 8 তারিখ থেকে এই সময় তাকে ছাড়তে হবে, কারণ তখন বাংলাদেশে আমাদের একটা জাতীয় পর্যায়ের খেলা আছে, এই জন্য সেই হিসেবে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এখন এরপরে শুরু হলো রাজনীতি। মানে 9 দিন পরে ডিসেম্বরের 27 তারিখে প্রথম মধ্যপ্রদেশের একটা মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ উনি দাবি করলেন যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে হবে। যদি বাদ দেওয়া না হয় তাহলে ওনারা আইপিএল এর পিচ নষ্ট করে দিবেন, মানে আইপিএল হতেই দিবেন না, এই ধরনের দাবি তারা করলো। এটাকে রাজনৈতিক দাবি, এবং বুঝতে পারছেন একটা মন্দিরের উনি প্রধান উপাসক, মানে এক ধরনের ধর্মীয় একটা দাবি আসলো। যে এই দাবিটার পেছনে কারণটা কি হতে পারে? সম্ভাব্য কারণ হলো যে 18 তারিখে এর মধ্যে 16 তারিখ কিন্তু নিলাম হয়ে গেছে, 18 তারিখে এর আগে কিন্তু মানে ভারতের ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছে মুস্তাফিজকে চাওয়া হয়েছে। তারপরে 18 তারিখে যেদিন তারা চেয়েছে ওই দিনই বলা যায়, 18 তারিখে আমাদের এখানে ভালুকায়, ময়মনসিংহ জেলা ভালুকায় এখানে দীপুচন্দ্র দাস নামে সনাতন ধর্মাবলম্বী এক লোককে গণপিটুনিতে মত তৈরি করে মেরে ফেলা হয় এবং তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। অবশ্যই এটা ন্যাক্কারজনক ঘটনা। এর মধ্যে এই ঘটনার প্রেক্ষিতে অনেককে বিচারের আওতায় আনা হয়েছে, প্রায় 12-13 জনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু, এবং তাদের নিয়ে বিচার চলবে। কিন্তু সেই ঘটনার প্রতিবাদে যেহেতু এদেশে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ নয়, এই অজুহাত তুলে ভারতের প্রস্তাব হলো আমরা বাংলাদেশের কোনো প্লেয়ারকে এখানে ঢুকতে দেবো না, খেলতে দেবো না। এবং এই যে দাবিটা, এই দাবির সঙ্গে বিজেপি এবং বিজেপি যারা অঙ্গ সংগঠন আছে, বিজেপি যারা সহযোগী সংগঠন আছে, বিভিন্ন উগ্র হিন্দুবাদী দল যারা আছে, তারাও কিন্তু এই দাবির সঙ্গে সুর মেলালেন। এবং তারপর যে ঘটনা হলো, তারা সিদ্ধান্ত নিলেন, এবং সেই সিদ্ধান্ত নিলেন গতকালকে 3 তারিখে তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা মুস্তাফিজুর রহমানকে নেব না। প্রথমে সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তারপরে সেই সিদ্ধান্ত তারা KKR মানে কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দিল, এবং কলকাতা নাইট রাইডার্স তারাও বললো আমরা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিচ্ছি, তাকে আমরা নেব না। এই পর্যন্ত হলো গতকালকের ঘটনা। তারপর কি ঘটলো? তারপর যে ঘটনা ঘটলো যে বাংলাদেশের কর্তৃপক্ষ যারা আছেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশের গভর্নমেন্ট বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ বলেন, অথবা বাংলাদেশের যারা খেলোয়াড় আছে তারা বলেন, এরা সবাই কিন্তু এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জ্ঞাপন করলো, তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করলো। তাদের বক্তব্য হলো যে বাংলাদেশে যে সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে এটা অবশ্যই নির্মম, এবং এই জন্য বিচারও হচ্ছে। বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, সেগুলো বিচার হয়। এবং বাংলাদেশে না, ভারতেও অনেক হত্যাকাণ্ড ঘটে, ভারতেও অনেক সংখ্যালঘুকে মারা হয়, সংখ্যালঘুকে অত্যাচার করা হয়, টর্চার করা হয়, এরকম বহু ঘটনা আছে। ওখানেও আগুন জ্বালিয়ে পুরো হয়েছে, অনেক ঘটনা আছে। এক ভদ্রলোকের বাসায়, এক মুসলিম ভদ্রলোকের বাসার তার ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে এই সন্দেহ করে ওই লোককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, এমন ঘটনা কিন্তু ভারতে ঘটেছে। একটা দুটা এরকম অনেক ঘটনা আছে। আর ওই জম্মু কাশ্মীরের বাদই দিলাম, ওখানে কি হয়েছে। তো এই যে ঘটনাগুলো আছে, এগুলোর প্রেক্ষিতে ভারত নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে, অথবা নেবে, কিছু একটা তো করবে তাদের দেশের ঘটনা যেহেতু। কিন্তু সেই কথাকে সামনে এনে আমরা কি ভারতের সঙ্গে আমাদের অন্য কোনো ধরনের ক্রিয়া ইভেন্টকে বন্ধ করে দেবো? দেওয়া কি ঠিক হবে? এই প্রশ্নগুলো কিন্তু জরুরি। কিন্তু ভারত এবার তাই করলো। ভারতের ধরনের রাজনীতির বাইরে